দর্শক, স্বাগত আপনাদের সবাইকে আমাদের নিয়মিত টক শো আনোয়ার ইস্পাত। এই সময় আজ আমি জহিরুল আলম আপনাদের সঙ্গে থাকব, সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবো। দিনের প্রধান খবরগুলোর মধ্যে আছে যে বিদেশে থেকে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ প্রমাণিত হলে তাদের পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত হয়েছে। মুক্তিযুদ্ধ মন্ত্রী আজকে একথা বলেছেন। আর বহুল আলোচিত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যা মামলার যুক্তিতর্ক শেষ হয়েছে। রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে 31 জানুয়ারি। বিধি নিষেধ দিয়ে সরকারের পতন ঠেকানো যাবে না, এটি চাঁদপুর সহ 6 জেলায় বিএনপির সমাবেশে এই বক্তব্য এসেছে। আর করোনা সংক্রমণ হু হু করে বাড়ছে, অত্যন্ত উদ্বেগজনকভাবে বাড়ছে, ঊর্ধ্বমুখী। 11 দফা যে নির্দেশনা বিধিনিষেধ দেওয়া হয়েছে কাল থেকে সেটি কার্যকর হতে যাচ্ছে। মাস্ক না পরলে এবার জেল জরিমানা, সেটা পরিষ্কার জানিয়ে দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আর নারায়ণগঞ্জের নির্বাচন জমে উঠেছে, এই অর্থে সেখানকার প্রার্থীদের মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগ আছে। স্থানীয় এমপি তার বক্তব্যর পরেও সেখানে যথেষ্ট আলোচনা সমালোচনা হয়েছে। আজকে চিফ ইলেকশন কমিশনার নারায়ণগঞ্জে গিয়েছিলেন, তাকে প্রশ্ন করা হয়েছিল যে স্থানীয় সাংসদ নির্বাচনী বিধি লঙ্ঘন করেছেন কিনা। চিফ ইলেকশন কমিশনার বলেছেন যে বিধি লঙ্ঘন হয়েছে, তবে এর প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়ার মতো কিছু হয়নি, কারণ সাংসদ কোনো অ্যাকশনে যাননি। উনি কথা বলেছেন কিন্তু সে ধরনের কোনো কার্যক্রম পরিলক্ষিত হয়নি, সে কারণে ইলেকশন কমিশনের কোনো ব্যবস্থা নেওয়ার মতো কোনো পরিবেশ বা পরিস্থিতি তৈরি হয়নি। এই বিষয়গুলোই দিনের প্রধান বিষয়। আমরা আলাপে ঢুকব। স্টুডিওতে এসেছেন দুজন অতিথি, পরিচিত হব তাদের সঙ্গে। রয়েছেন জনাব এম এ আজিজ, সিনিয়র জার্নালিস্ট, স্বাগত আপনাকে জনাব এম এ আজিজ। আর রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ডক্টর মোহাম্মদ নিজামুল হক ভূঁইয়া, স্বাগত আপনাকেও। জনাব এম এ আজিজ, আপনি সমসাময়িক বিষয় প্রতিনিয়তই নজর রাখেন, কথা বলেন। এর মধ্যে একটি বিষয় আজকে এসেছে মন্ত্রিসভা বৈঠকের পরে। মুক্তিযুদ্ধ মন্ত্রী তিনি এই বিষয়টি পরিষ্কার করে বলেছেন যে রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ড বা কার্যকলাপ যদি প্রমাণিত হয় বিদেশে থেকে, সেটি যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে ওই ব্যক্তির পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি আপনি একটু ব্যাখ্যা করুন। না, আলোচনা তো দীর্ঘ করার কিছু নয়। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র যদি কেউ দেশে বিদেশে যেখানেই করুক না কেন, আমাদের সংবিধানেও আছে 39 অনুচ্ছেদে আমাদের সংবাদপত্রের স্বাধীনতা থেকে সেখানেও বলা আছে যে সাংবাদিকদের জন্য বলা আছে রাষ্ট্রবিরোধী কোনো কাজ করা যাবে না। তো এটা তো শাস্তিযোগ্য অপরাধ, কিন্তু এটা প্রমাণ করা কিন্তু কঠিন আছে। অনেক জায়গায় জানেন ইউরোপের দেশে যে লভিস্ট নিয়োগ করা হয়, এখন লভিস্ট এটা বৈধ। এখন কেউ যদি লভিস্ট নিয়োগ করে কোথাও কোনো কিছু তদবির বা কোনো বিষয়ে যদি কোনো এজেন্ডা নিয়ে মুভ করে, সেটা তো আইনগত বাংলাদেশের আইনে যাই ঘটুক না কেন সেই দেশের আইনে অপরাধ নয়। সুতরাং এটা তো আমি মনে করব এটা পলিটিক্যাল বক্তব্য। কারণ বাইরে গিয়ে আমি, যেহেতু উনি একজন সিনিয়র মন্ত্রী, আমি আগেও বলেছি এখনও বলেছি, আচ্ছা বাংলাদেশের বাইরে যতগুলো দেশ আছে, 196টা স্বাধীন দেশ আছে, তার প্রায় 80টা দেশের ভিতরে বিএনপি এবং আওয়ামী লীগের আপনার অঙ্গ সংগঠন রাখা হয়েছে। কেন? যখনই প্রধানমন্ত্রী যান, যেই প্রধানমন্ত্রী হন, যখনই যান তার পক্ষে এবং বিপক্ষে ডেমনস্ট্রেশন দেয়। এটা কি দেশের ইজ্জত থাকে? থাকে না। কেন ওনারা করেন? বিদেশে কেন করেন? আমি তো মনে করি যে বিদেশে যে আমাদের যেমন বিদেশে প্রবাসীরা আয় পাঠায়, বিদেশিরা বাংলাদেশে খেলোয়াড়রা বিদেশে যায়, এগুলো আমাদের সুনাম হয়। কিন্তু আমি দেখছি যে গড়ে যদি ধরেন যে এই যে দুই পার্টি, বিশেষ করে বড় দুই পার্টির যে অঙ্গ সংগঠন যেগুলো কাজ কারবার করে, তাতে আমাদের তো মান-ইজ্জত আরও বেশি যায়। এবং রাজনৈতিক দল, বড় দলগুলি তো এরকম ম্যানুভার শুধু বিদেশ দেওয়া লাগবে কেন? এখানে তো আমি তো দেখি এমবিসিতেগুলো গিয়েই পড়ে থাকে, বিদেশও তো দরকার নাই। তা আমি বলবো যে রাজনীতিবিদ তাদের নিজেদেরকে সংশোধন করতে হবে। কোনো পার্টি, রাজনৈতিক দলের পার্টি, বিশেষ করে আওয়ামী লীগ, বিএনপি যেহেতু বড় দল, আমি তাদের কথাই বলছি যে এমবেসি দাওয়াত করলে তো সব পার্টি যায় ওখানে। হ্যাঁ, যায় কেন? এমবেসি কি, অ্যাম্বাসেডার কি খুব বড় কর্মকর্তা? আমি কথা হলো যে একটা প্রোটোকল অনুযায়ী অমুক আমেরিকান সেক্রেটারি আসলো, অমুক আসলো, তো সেটা ভিন্ন কথা। অ্যাম্বাসেডার যে কোনো ছোটো বড়ো অ্যাম্বাসেডার জানেন তো নানান রকম
খাওয়ার আয়োজন করলেই ওনারা চলে যান অনেকেই, এগুলো তো আছেই। তো সুতরাং এগুলো হচ্ছে কি আসলে রাজনীতিবিদদের, আমরা তো ধরেন সামাজিক সব সুযোগে এগুচ্ছি, আমরা সবাই বলি রাজনৈতিক সুযোগে পিছাচ্ছি, তো রাজনীতিবিদরা যদি কারেকশন হয়, নিজেদেরকে কারেকশন করে, লবিশ নিয়োগ এগুলি কেন বলছে, মানে হলে নিশ্চয়ই কোনো রাজনীতিবিদকে তিনি বলতে চাচ্ছেন, যে কোনো দলকে বলতে চাচ্ছেন। হ্যাঁ, তো এটা তো আমরা বিভিন্ন সময়ে পট পরিবর্তন হলে বিভিন্ন সব দলকেই দেখি এটা করে। সুতরাং আমি বলবো যে রাজনীতিবিদরা আসলে দেশ জাতীয় ইস্যুগুলোতে এই জায়গাটা অন্ততপক্ষে সবাই কনসেশন দেওয়া উচিত দেশ এবং জাতির স্বার্থে। হ্যাঁ, বাইরের ষড়যন্ত্র, দেশে ষড়যন্ত্র, এগুলো তো ঠিক না। মাল্টি পার্টি ডেমোক্রেসি ওপেন ডেমনস্ট্রেট করেন, ওপেন আন্দোলন করেন, ওপেন সংগঠন করেন, এখানে তো সমস্ত ষড়যন্ত্রের কোনো স্কোপ, দেশে বা বিদেশে ষড়যন্ত্র কেন করবেন? আর রাজনীতিতে কিন্তু একটু থাকে, ধরেন পদান্তরে, ধরেন আপনার সাথে আমি কথা বলে, আপনি এক দল করেন, আমি এক দল করেন, হয়তো গোপনে আপনার সাথে আমার একটা সলা পরামর্শ হতেই পারে, এটা তো কনস্পিরেসি না। কনস্পিরেসি হচ্ছে ওইটাকেই ধরবো যেটা দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে কোনো কথা বলতেই তো পারে। সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের এটা তো সরকার আছে, সরকারকে আপনার দোষ ত্রুটি ধরে তাকে তো নামাইতে চাইতেই পারে, এটাকে আমি ষড়যন্ত্র ধরি না। ষড়যন্ত্র একমাত্র দেশের ভিতরে ষড়যন্ত্র হলে অবশ্যই তার বিচার দেশের ভিতরে হোক বাইরে হোক, তার বিরুদ্ধে আপনার হবে, বিচার হবে। কিন্তু সরকার বা কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে যদি কোথাও কোনো লবি করে, কোনো লবিস্ট নিয়োগ করে, কি করে, এটাকে আমি ষড়যন্ত্রের অংশ দেখি না। প্রফেসর নিজামুল হক ভূঁইয়া। ধন্যবাদ জহির ভাই, ধন্যবাদ এনটিভির দর্শকবৃন্দকে। আমি আজিজ ভাই অত্যন্ত একজন প্রবীণ সাংবাদিক এবং অত্যন্ত সুন্দরভাবে উনি অনেকগুলো কথা বলেছেন। তো আমি সেখানে একটা কথা বলবো, আজিজ ভাই বলছে লবিস্ট নিয়োগ করে রাজনৈতিক দলের বিভিন্ন নেতৃবৃন্দ অনেক সময় অনেক কাজ করে থাকেন, ওনারা আড়ালে আবডালে থাকেন, এটা যেমন সঠিক। আবার দেখা যাচ্ছে সরাসরি কিন্তু অনেকেই অনেকভাবে রাজনৈতিকভাবে সম্পৃক্ত হয়ে অনেক কাজ করে থাকেন। আজ থেকে 3 বছর আমাদের বিএনপির প্রয়াত নেতা আমাদের সাদেক হোসেন খোকা, উনি ঢাকার মেয়রও ছিলেন বটে, দীর্ঘদিন উনি মেয়র ছিলেন। উনি একবার নিউ ইয়র্ক থেকে মাহমুদুর রহমান মান্না সাহেবের একটা ফোন আলাপ, আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাশ ফেলতে হবে, লাশ ফেললে আন্দোলন হবে, এই যে ধরেন দেশের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র, ছাত্রদেরকে সম্পৃক্ত করা, এই ধরনের ষড়যন্ত্র যখন আসবে, এটা তো অবশ্যই ষড়যন্ত্রের অংশ হিসেবে আমি মনে করি পরিগণিত হবে। এটাই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে, ষড়যন্ত্র অংশ। তাছাড়া ধরেন সরকার পতন করার জন্য এটা যেমন বলা হচ্ছে। আর আরেকটা জিনিস যেটা উনি বললেন যে 80টা দেশে বিএনপি, আওয়ামী লীগ বা অন্যান্য সংগঠনও আছে, হ্যাঁ সেটা আমরাও দেখেছি, পরিলক্ষিত হয়েছে। সেটা ছাড়াও আমরা দেখছি বিভিন্ন আঞ্চলিক সমিতিগুলোও আছে। আমার একটা এক্সাম্পল বলি, কোনো জায়গায় দেখা যাচ্ছে যে একটা জেলার 2-3টা সমিতি আছে। তারপরে আমাদের ফোবানার কথাই বলেন, ফোবানাতে 2টা না 3টা সংগঠন তারা করে ফেলছে। এটা কিন্তু আমাদের দেশের ভাবমূর্তিটা কোনোভাবেই উজ্জ্বল করে না। আমাদেরকে মানুষ মনে করে, আমার মনে পড়ে যে আমি একবার নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন করছি। তো আমাদের বাঙালিরা, তখন আমি ওই নির্বাচনের একটা দায়িত্বও ছিলাম, আমাকে এখান থেকে নিয়ে গেল, এটা অনেক আগের ঘটনা, আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই লেকচারার। তো আমি নির্বাচন কমিশনের মধ্যে দায়িত্বই ছিলাম। যাওয়ার পরেতে তখন আমরা যখন আমাদের লোকেরা গাড়িতে করে পোস্টার লাগিয়ে মিছিল করে যাচ্ছিল, তখন আমাকে হোয়াইট কয়েকজন জিজ্ঞাসা করছিল যে এটা কি, কোন দল, কিসের নির্বাচন, কি মানে, অর্থাৎ ওদের নির্বাচনের কনসেপ্টটা একরকম, আমাদের নির্বাচনের কনসেপ্টটা একরকম। এমনকি দেখা যাচ্ছে যে ওরা নেমে টেমে হইচই করতেছে, একটা পর্যায়ে পুলিশ চলে আসছে। তো পুলিশ এসে হুইসেল থামাইলো, তারপরে করলো, তারপরে দেখা যাচ্ছে যে গাড়িগুলোকে ফাইন করতেছে যে তোমরা ব্রেক করে, আইন ব্রেক করে তোমরা গাড়ি চালাচ্ছ। তো এখন ধরেন, যদিও এখন বাংলাদেশের অনেক পুলিশ কর্মকর্তা আমাদের বেশ নিউ ইয়র্কে বলেন আর পৃথিবীর বিভিন্ন জায়গায় আমাদের বাঙালিরাও কিন্তু পুলিশের দায়িত্বে পালন করছেন। তা আমি হঠাৎ করে একজন পুলিশকে দেখলাম, সে বাঙালি, আসি বাংলা কথা বললো, বাংলা কথা বলেই বললো যে দেখেন না, এই যে আমাদের এরা এই কাজগুলো করে, এটা আমাদের ভাবমূর্তি নষ্ট হয়, এরা ভালো চোখে দেখে না। কিন্তু আপনি দেখেন পাশাপাশি আমাদের দেশ ইন্ডিয়াতে কিন্তু ওদের ওই সংগঠনগুলো ওইভাবে নাই, এবং ওরা ওইভাবে কংগ্রেস বলেন, বিজেপি বলেন, ওরা কিন্তু ওদের ইন্ডিয়ান সোসাইটিতে, আমি একটা প্রোগ্রামে গেলাম, যাওয়ার পরে দেখলাম যে ওদের অ্যাম্বাসেডার আসলো, ওরা বক্তব্য রাখছিল। আমার ইন্ডিয়ান এক বন্ধু আমাকে কানাডাতে একটা প্রোগ্রামে নিয়ে গেল, যাওয়ার পরে দেখলাম যে না, ওই ধরনের সংগঠন ভিত্তিক এগুলো ওদের নাই।
তবে হ্যাঁ সেটা বলেন আমাদের আর ইন্ডিয়ার প্রেক্ষাপটটা না, দেশ স্বাধীনতার পরে আমাদের যে ধরেন 1971 সালে যখন আমরা স্বাধীনতা যুদ্ধে, তখন আপনার নিউ ইয়র্ক বলেন, তারপরে যদিও আমাদের ইংল্যান্ডে আমাদের প্রবাসীরা তখন, তারপরে নিউ ইয়র্কে আমাদের প্রবাসীরা জাতিসংঘের সামনে এসে তারপরে প্লে কার্ড প্রদর্শন করেছে, মিছিল করেছে, স্বাধীনতার পক্ষে বক্তব্য রেখেছে। এমনকি আমাদের ইংল্যান্ডও, যুক্তরাজ্যও কিন্তু তখন যুক্তরাষ্ট্রে কিন্তু ওরা, এমনকি ফ্রান্সে, জার্মানিতেও আমাদের যারা তখন তো আমাদের সংখ্যা এত কম ছিল, যেহেতু এত লোক সংখ্যা ছিল না। এখন যেরকম আমার হয়তো দেখা যায় কয়েক লক্ষ লোক যুক্তরাষ্ট্রে আমরা পাবো। যুক্তরাজ্যে তো আমাদের 4 জন সংসদ সদস্যই পার্লামেন্টে আছেন। তারপরে আমাদের বেশ কিছু নিউ ইয়র্কের, আমেরিকার বিভিন্ন জায়গায় আমাদের কিন্তু অনেক মেয়রও আছেন বিভিন্ন, যেমন আমি কদিন আগে শুনলাম যে আমাদের মিশিগানে আমাদের বাঙালি একজন মেয়র আছেন। তাই এটা আমাদের জন্য যেমন আনন্দের সংবাদ। আর পাশাপাশি যে জিনিসটা আপনার ষড়যন্ত্রের কথা, যেটা আজকে মন্ত্রিসভায় হলো, যে মানে অর্থাৎ দেশের বিরুদ্ধে যদি সঠিক প্রমাণ হয়, আমি মনে করি যে অবশ্যই তাদের পাসপোর্ট বাতিল করা উচিত। যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তারা তো এই দেশে আসার দরকার নেই, তারা ওই দেশে থাকুক। এবং যখন তার পাসপোর্টটা ক্যান্সেল হয়ে যাবে, তার নৈতিক মনোবল ধ্বংস হয়ে যাবে, এবং তখন এই দৃষ্টান্তগুলো অন্যরা ফলো করবে যে আমি যদি এই ধরনের ষড়যন্ত্র করে ধরা পড়ে। আর এখন টেকনোলজির যুগ, আমি আর আপনার কথা বলতেছি, একজন আসে একটা জিনিস রেখে গেল, দেখা গেল, যেটা ওয়াটারগেট কেলেঙ্কারির কথা আমার মনে পড়ে, যেটা আজিজ ভাইও জানেন। ওয়াটারগেট কেলেঙ্কারিতে কী হলো, ডেমোক্রেটরা কী করলো, রিপাবলিকানরা ডেমোক্রেটের হেডকোয়ার্টারে তারা মেশিন রেখে দিচ্ছে, রেকর্ডিং ডিভাইস রেখে সেই তথ্য দিয়ে কিন্তু তারা নির্বাচনে জয়লাভ করেছে। ওই সময় ছিল। আর এখনকার যুগে তো একেবারে এটা খুব ইজিয়ার, একটা কলম, একটা পেনের ভিতরে আপনি একটা ডিভাইস রেখে আপনি সব কিছু আপনি রেকর্ড করে ফেলতে পারবেন। তো সুতরাং আমি মনে করি যে এই জন্য সরকার যথাযথভাবে মন্ত্রিসভা যে সিদ্ধান্ত নিয়েছে, এটাকে আমি স্বাগত জানাই। এমনকি এটা যেই করুক না কেন, দেশের বিরুদ্ধে, এই দেশটা তো আমাদের 30 লক্ষ শহীদের রক্তের বিনিময় এই দেশটি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দেশটি। তা আমরা আশা করব যে 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে দেশটি, এই দেশটি রক্ষা করার জন্য যা কিছু করা দরকার সরকার যেটা করবে সেটাকে আমরা স্বাগত জানাবো। কিন্তু একটা বিষয়, যেগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ভাবমূর্তির ইস্যু জড়িত থাকে, আর কিছু যেখানে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, এটাকে খুব আলাদা অনেক সময় মিলিয়ে ফেলা হয় কোনো আলোচনার মধ্যে। এটা কিভাবে এটাকে আপনার ডিমার্কেট করবে? না দেখেন, দেশের বিরুদ্ধে অর্থাৎ রাষ্ট্রের বিরুদ্ধে আর সরকারের বিরুদ্ধে, রাজনৈতিক দলের বিরুদ্ধে বা দলের নেতার বিরুদ্ধে এক কথা নয়। আমার কথা হলো দেশের বিরুদ্ধে। এখন ধরেন সাদেক হোসেন খোকা আর কার সাথে কথা বললো যে 2টা লাশ ফেলাও, আন্দোলন হবে। এটা কিন্তু একটা আন্দোলনকে বেগবান করার একটা হয়তো খারাপ লক্ষ্য, ঠিক আছে, এটা লক্ষ্য, কিন্তু এটা রাষ্ট্রের বিরুদ্ধে নয়, এটা সরকারের বিরুদ্ধে হতে পারে, যে আন্দোলন হলে সরকারের পতন করতে পারে। কিন্তু এই জন্য আগে ডিফাইন করতে হবে রাষ্ট্র বিরুদ্ধে সরকার কিভাবে। অর্থাৎ আজকে যে এই যে মুক্তিযোদ্ধা মন্ত্রী বললেন যে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে, সেটা তো দেশের বিরুদ্ধে, বাইরে কেন হবে? দেশের বিরুদ্ধে যেখানেই করুক সেখানেই তার পানিশমেন্ট হতে হবে, দেশের বিরুদ্ধে। কিন্তু এখন ধরেন, এখন যে গভর্নমেন্ট আছে, এই গভর্নমেন্ট যদি কোনো ভুল করে বা সমস্যা তৈরি করে, বা বিরোধী দল কোনো তার বিরুদ্ধে কোনো আন্দোলন সংগ্রামের কোনো ফাঁদ পাতে, এটা তো রাষ্ট্রবিরুদ্ধে হলো না। সুতরাং এটা আলাদা করতে হবে। হিউম্যান রাইটস ভায়োলেন্স হচ্ছে না। হ্যাঁ, আপনি তো 2টা লাশ ফেলে দেন, এটা তো হিউম্যান রাইটস কে আমরা সেটা তো আলাদা বিচার হবে। এখানে তো একটা আইনি আলোচনা হতে পারে, কিন্তু আইনি আলোচনা, সেটা তো বিচার হবে, সেটা অন্য বিচার, ক্রিমিনাল অফেন্স হবে, ফৌজদারি আদালতে বিচার হবে। একটা বিষয় সেটা হচ্ছে যে, এটা মানে আইনজীবীরা ভালো বলতে পারবেন, আমাদের এটা জেনারেল ডিসকাশন, সেটা হচ্ছে যে অপরাধ তো গ্রিভিয়াস অফেন্স, যদি আপনি মানে ট্রিজন চার্জ, দেশদ্রোহিতা, সেটা দেশের মাটিতে হোক বা বিদেশে মাটিতে হোক, অবশ্যই এটার একটা রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার মধ্যে বেশিরভাগই আমরা যখন ল অফ দ্য ল্যান্ড এরিয়াতে হয়, সেখানে তার সাজা থাকবে, দীর্ঘমেয়াদী সাজা বা ক্যাপিটাল পানিশমেন্ট বা লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট এরকম থাকে। বাট পাসপোর্ট সিজ করার এটা তো সুযোগ আছে। তো আপনি কি মনে করেন? না, পাসপোর্ট সিজ তো যে কোনো ধরেন ক্রিমিনাল অফেন্সের জন্য সিজ হতে পারে। যেমন ধরেন যে কোনো ব্যক্তি ধরেন একটা ক্রিমিনাল কেসে সাজা হলো, তার পাসপোর্ট সিজ গভর্নমেন্ট করতে পারে। পাসপোর্ট সিজ করার মানে তো তার সিটিজেনশিপ সিজ না। না,
সিটিজেনশিপ মানে তার ট্রাভেল ডকুমেন্টটা ইয়ে করা হচ্ছে। সিটিজেনশিপ বাতিল করা কঠিন না, ওইটা করা আমার জন্মগত অধিকার খর্ব করতে পারবে না, রাষ্ট্রদ্রোহী হলেও না, রাষ্ট্রদ্রোহী হলেও না, তাহলে আমার তার সাজা বিচার হবে। করতে পারবে, আমাকে ফাঁসি দিতে পারবে, কিন্তু আমার সিটিজেনশিপ ক্যান্সেল করতে পারবে ওইটা না। ওইটা এটা আমার জন্মগত ওইটা ইনহেরেন্ট রাইট। হ্যাঁ, ওটা মানে আমার পাসপোর্টটা সিজ করার অর্থ হচ্ছে যে আপনার ট্রাভেল মুভমেন্টকে রেস্ট্রিক্ট করে দেওয়া। রেস্ট্রিক্ট করা। তো এবং এটা তো আমি মনে করি যে রাষ্ট্রদ্রোহী কেসে এটা তো পানিশমেন্ট হলো না, এটা একটা পাসপোর্ট ক্যান্সেল করে দিয়ে কি লাভ হলো, এটা কোনো পানিশমেন্ট হলো না, তার তো ফাঁসি হবে, তার যাবজ্জীবন হবে। রাষ্ট্রদ্রোহ মামলা তো হলো সর্বোচ্চ ব্যাপার, এটা তো সাংঘাতিক অফেন্স। এই আলোচনা আসলে একটা প্রশাসনিক সিদ্ধান্ত, এটা মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত, মানে ডেফিনেটলি এর আইনি কাঠামো থাকবে, মানে এটা তো এক্সিকিউটিভ অর্ডারে হবে জিনিসটা, এটাকে আইনি ভাবেও হয়তো ব্যাখ্যা করার সুযোগ আছে এবং লয়াররা বা তারা হয়তো আরো ভালো এটা ব্যাখ্যা করতে পারবে। আমরা তো পুরো জিনিসটা জানি না, আমরা তো জাস্ট হেডিংটা জানলাম, হেডিংটা জানলাম, এবং এটার অফেন্সের ক্রাইটেরিয়াগুলো কেমন, মানে কোন কোন অফেন্সগুলোকে রাষ্ট্রবিরোধী অফেন্স হিসাবে, সেটা তো একটা সুনির্দিষ্ট একটা ব্যাখ্যা থাকবে। কিন্তু এখানে যেটাই জনাব এম এ আজিজ যেটা উল্লেখ করেছেন যে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাবে যে সরকার বিরোধী প্রচারণা হয় বিদেশের মাটিতে বসে, সরকারকে ডিসক্রেডিট করা, সরকারকে মেলাইন করা, সরকারকে হেয় প্রতিপন্ন করা, এই বিষয়গুলোকেই অনেক বেশি সিরিয়াসলি নেওয়া হয়, এবং যারা যে ক্ষমতায় যখন থাকেন তারা বিষয়গুলোকে বিবেচনা নেয়। এই বিবেচনা থেকে কি বিষয়গুলো মানে এই আলোচনাতে এসছে, মানে যে পাসপোর্ট বাতিলের বা শাস্তিমূলক নাকি এর কোনো গ্রেটার কোনো পারপাস? আমি যেটা মনে করি যে সরকারের বিরুদ্ধে গঠনমূলক আলোচনা বা সমালোচনা বা দরকার প্রয়োজন বোধে যদি সরকার প্রধান গেল তারা প্লেকার্ড করলে একটা শান্তিপূর্ণ অবস্থান নিয়ে, কিন্তু আমরা যদি দেখি যে ওটা ভাবমূর্তির সমস্যা, ওইটা রাষ্ট্রদ্রোহ না, না, কিন্তু যদি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে লবিস্ট নিয়োগ করে তারপরে ধরেন টাকা পয়সা খরচ করে দেশে টাকা পাঠাচ্ছে বিভিন্ন পন্থা, এমনকি দেখা যাচ্ছে যে ইন্টারলিঙ্ক আছে, যেটা সে যেন আমাদের এখানে জঙ্গিবাদের উত্থান আমরা দেখেছি, যেটা কঠোরভাবে এ সরকার দমন করেছে। একসাথে 64 জেলায় বোমা ফাটানো হয়েছে, তারপরে আমাদের এখানে যে বিভিন্ন অস্ত্র চালান এসেছে, তারপরে আমরা সাধারণ বিচার, এগুলো অবশ্যই রাষ্ট্রদ্রোহ, রাষ্ট্রবিরোধী এই কর্মকাণ্ডগুলোর সাথে যদি বহির্বিশ্বে আমাদের যারা জড়িত থাকবে তারা যদি এই কাজগুলোর সাথে সংশ্লিষ্ট থাকে, যদি প্রমাণ পাওয়া যায়, অবশ্যই তার পাসপোর্ট তো সিজ করা হবে এবং রাষ্ট্রদ্রোহী। আমি তো আজকে আইনের যে কাঠামোটা বা কীভাবে সিদ্ধান্ত হচ্ছে এটা তো আর জানি না, যেটুকু হেডিংটা শুনলাম সেটা আমি মনে করি যে আমার মনে সরকারের এই পদক্ষেপকে আমি স্বাগত জানাই। দেখেন, ওনারা আইনটা কীভাবে ফরম্যাট, বিধিমালা কি করবে সেটা তো আমাদের কাছে এখনো পরিষ্কার না। তবে আমি পরিষ্কারভাবে আমি বলি যে দেশ মানে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এখানে যদি কেউ রাষ্ট্রীয় নিরাপত্তা এবং রাষ্ট্রীয় নিরাপত্তা, এখন ধরেন আমাদের সেনাবাহিনী, আর্ম ফোর্সেস, সেখানে তো আমাদের দেওয়া আছে, সেখানের বিরুদ্ধে করা যাবে না। তো এখন এর বাইরে এখন এই সরকার পতনের জন্য কেউ যদি কোথাও কিছু করে, সেটা অফেন্স হবে, সেটা ফৌজদারি বিচার বা কোনো অফেন্সে তার বিচার হবে, কিন্তু সেটা রাষ্ট্রদ্রোহ না। রাষ্ট্রদ্রোহ হলে রাষ্ট্রের বিরুদ্ধে, রাষ্ট্রের নিরাপত্তার বিরুদ্ধে, রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব। সুতরাং কিল হলে হবে, কিল হলে তার ফৌজদারি কার্যবিধি, তার ফাঁসি হবে। রাষ্ট্রবিরোধী তো, এটা তো সরকার বিরোধী না। আমি আপনাকে হত্যা করলাম, এটা রাষ্ট্রবিরোধী না, হত্যা নয়। ধরেন কথা হলো আপনি মিলিটেন্সির জন্য আপনি একটা ফান্ডিং করছেন, আপনি একটা ফান্ডিং করছেন ফরেন ল্যান্ড থেকে, যদি ফান্ডিং হয় তাহলে মানে ইট মাস্ট বি ডিমড অ্যাজ মানে কি বলছে, সেটা যদি ফান্ডিং হয় এটা সাবভার্সিভ অ্যাক্টিভিটি। এটা ইন্টারপ্রিটেশনের ব্যাপার। আমরা তো ছোটবেলার থেকে অনন্তকাল দেখছি যে রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতারা সাধারণত শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে চাঁদা নিয়েই চলে। সেটা দেশেও হতে পারে, বিদেশেও হতে পারে, ভেরি সিম্পল। এখন যদি আপনি ধরেন কথার কথায় বিএনপিকে বা আওয়ামী লীগের কোনো ব্যক্তিকে চাঁদা, কানাডার অমকে বেশি ইনকাম করে, সে ধরেন $1000 দিয়ে দিল, এটা আনলফুল, এটা তো দিল রাষ্ট্রবিরোধী। হ্যাঁ, তো এটাকে এখন কি রাষ্ট্রবিরোধী নাকি রাজনৈতিক? আজিজ ভাই আপনি যেটা বলেছেন সেটা বেআইনি। আচ্ছা, আমি একটু রাষ্ট্রবিরোধী হিসাবে হয়তো সেটা তো হবে না, তো বেআইনি কাজ। আমার কথা হলো সেই বিচারটা হোক, কিন্তু সেটা তো অবশ্যই আছে, এটা তো ক্যাটেগরাইজ করবে, কিন্তু কিছু যে আসে বেআইনি কাজ, আনলফুল, লেজিটিমেট না, সেটা আছে, কিন্তু সেটা রাষ্ট্রের বিরুদ্ধে যাবে না সরকারের বিরুদ্ধে যাবে নাকি ফৌজদারি বা ক্রিমিনাল অফেন্স হিসাবে, জেনারেল ক্রিমিনাল অফেন্স হিসাবে বিবেচিত হবে, সেটা তো আইন হয়তো। সেটা এই জন্যই বলছি যে সেটা যারা এক্সপার্ট লয়ার তারা এটা ডিফাইন করতে পারবে। তবে এই বিষয়টা খুব টাচি ইস্যু। আমার মনে হয় যেহেতু মন্ত্রী পরিষদের কথাটা আলোচনায় আসছে, সুতরাং এটার নীতিমালা ডিফাইন করা উচিত, কোনটা রাষ্ট্রদ্রোহ,
কোনটা রাষ্ট্রদ্রোহ না। রাষ্ট্রদ্রোহ রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলা আর সরকারের বিরুদ্ধে কথা বলা এক কিনা এটা ডিফাইন করতে হবে। কারণ এটা তো প্রশ্ন আসবে যে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলা আর সরকারের বিরুদ্ধে কথা বলতে এক না। সরকারের বিরুদ্ধে তো দৈনিক কথা বলবে। এখন বিদেশের মাটিতে কোন ফর্মে ষড়যন্ত্র করলো সরকারের বিরুদ্ধে তার উপরে নির্ভর করবে তার অফেন্সের গ্র্যাভিটি। সুতরাং এটা নীতিমালা করে একটা ডিফাইন করতে সেটা নিশ্চয়ই হবে, আশা করা যায়। আশা করা আমি একটু এখানে একটু পয়েন্ট আউট করেছি, আপনি গণতান্ত্রিকভাবে সরকারের সমালোচনা করেন সেটা ঠিক আছে, কিন্তু জঙ্গিবাদকে উস্কিয়ে আপনি টার্বুলেন্স পরিস্থিতি ক্রিয়েট করে টাকা দিয়ে বাইরের থেকে যদি মানুষের লাশ ফেলে যদি আন্দোলনে যান, এটা তো অবশ্যই সন্ত্রাসী এবং সন্ত্রাসী কর্মকাণ্ড এবং এটা রাষ্ট্রবিরোধী আমি মনে করবো। একজন মানুষকে হত্যা করার রাইট তো আপনাকে কেউ দেয় নাই, এমনকি ওই প্রসেসে যদি কেউ করে থাকে আমি মনে করি সেটার অবশ্যই বিচার হওয়া উচিত, এমনকি সেটা রাষ্ট্রদ্রোহী বলে আমি মনে করি। চাঞ্চল্যকর যে মেজর সিনহা হত্যা মামলা, সেটি একটা পরিণতির মধ্যে এসছে, যুক্তিতর্ক শেষ হয়েছে, 31শে জানুয়ারি রায় ঘোষণা হয়েছে। মোটামুটি দ্রুততম সময়ের মধ্যেই এটি হচ্ছে। একটা বিষয় সব আলোচিত হয়েছিল মেজর সিনহা হত্যাকাণ্ডের পরে, সেটি হচ্ছে যে এটি যেহেতু উনি একটা ফর্মার ফোর্স মেম্বার, সেই কারণে এটা এক্সপিডাইট হয়েছে, ত্বরান্বিত হয়েছে। আবার ধরেন যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের যদি কেউ কোনো ক্ষতিগ্রস্ত হন বা সেখানে যদি কোনো, তখনও সেটা এক্সপিডাইটেড হয় বিকজ তাদের ইনফ্লুয়েন্স করার লোক আছে। কিন্তু আবার দেখা যায় যে খুব চাঞ্চল্যকর না হলে জেনারেল অনেক ইস্যুস থাকে যেগুলো মানে ত্বরান্বিত হয় না, গতি পায় না, বেগবান হয় না। এই বিষয়টা আপনি? গতি তো পাই না, বিচারও হয় না। যেমন ধরেন যুবলীগের একজন কমিশনার, যুবলীগের নেতা নির্দোষ, তাকে মেইন ড্রাইভে নিয়ে ক্রসফায়ার করে মেরে ফেলা হলো। সবাই স্বীকার করলো সে নির্দোষ। তার মোবাইলটা খোলা ছিল, তার মেয়েরা চিৎকার করছে, সবাই দেখছে। এটা যখন ভাইরাল হয়েছে তখন এটা আমরা জানতে পেরেছি। একরামের কথা বলছি। তো এটার তো কোনো কম্পেনসেশনও হলো না, কিছুই হলো না, এটা লাইফের কোনো দামই রইল না। এখন সিনহা হত্যা, আর একটা ডিসি হত্যা, আর একটা এসপি হত্যা যদি করা হতো তাহলে দেখবেন এটা দিয়ে হিউম্যান ক্রাই হতো এবং এটার বিচার হতো। এটাও ঠিক। কারণ এই মেরিন ড্রাইভে যেভাবে সিনহাকে হত্যা করা হয়েছে, যেভাবে আমরা কেসের প্রসিডিংস তো সবসময় পত্রিকায় এসছে, মিডিয়াতে আসছে, টেলিভিশনে আসছে, আমরা শুনছি। এটা তো একটা ভয়াবহ ক্রিমিনাল। এর চাইতে বড় মানে ক্রিমিনাল কাজ একটা ব্যক্তির মানুষ হত্যার কারণে যে আচরণটা, মানে এটা কল্পনার বাইরে। সুতরাং আমি তো যেহেতু এও শুনছি যে কেসের রায়ের পরে এটা সমালোচনা করা যায়, রায়ের আগে নয়। যেহেতু রায় এখনো হয় নাই, আমি বেশি ডেপ যাব না। তবে এক কথায় আমি বলতেই পারি, এর ফাঁসি হতেই হবে, না হলে কিন্তু মানুষের আস্থা ফিরবে না। এবং আমি বলবো যে যতই বলেন, এই যে সেনাবাহিনীর একজন রিটায়ার কর্মকর্তা, তাদের অ্যাসোসিয়েশন আছে, তাদের পক্ষ থেকেও কিন্তু আন্দোলন করার চেষ্টা করা হয়েছিল, করা হয়েছিল। এবং একটা সাংঘাতিক প্রেশার আছে। এবং ওর পর থেকে কিন্তু ক্রসফায়ার কিন্তু বন্ধ হয়ে আছিল। আপনি খেয়াল করে দেখেন কি প্রেশারটা পড়ছে। হ্যাঁ, সুতরাং আমার মনে হয় এটা রায় ভালো রায় হবে। আর যেসব সাক্ষী প্রমাণ যেটা আমি শুনেছি প্রসিডিংসে, তাতে আমার মনে হয় তার স্কেপ করার কোনো রাস্তা আছে। মেজর সিনহার কেসটা আজিজ ভাই যথাযথ বলেছেন, এটা অত্যন্ত মানে হৃদয় বিদারক ঘটনা ঘটিয়েছে। এমনকি যেভাবে তাকে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে পরিকল্পিতভাবে, আমি বলবো পরিকল্পিতভাবে। তো ওই রায়টা জাতি ওইভাবে আশা করছে যে একটা কঠিন বিচার হবে এবং সেই বিচারে যদি মানে যে আইনের আবার ধারাবাহিকতা আছে সে অনুযায়ী যে কঠিন শাস্তিটা সেটাই সে পাওয়া উচিত। আপনারা দেখেন যে যুক্তরাষ্ট্রের যে হোয়াইট পুলিশ যে ফ্লয়েডকে যেভাবে হত্যা করেছে, মেজর সিনহার কেসটা আমি অনেকটা ওই রকমই মনে করি যে ঠান্ডা মাথায় একজন কৃষ্ণাঙ্গকে যেভাবে হত্যা করার পর সারা যুক্তরাষ্ট্রে দাউ দাউ করে আগুন জ্বলে উঠছিল। আমাদের এখানেও কিন্তু আমি মনে করি আমাদের সেনাবাহিনীর কর্মকর্তারা অত্যন্ত সঠিকভাবে এটার বিচারটা চেয়েছিলেন এবং তাদের যে অ্যাসোসিয়েশন থেকে সে বিচারটি যেভাবে চেয়েছিলেন এবং তারা খুব দ্রুত গতিতেই এই বিচারটি সম্পন্ন হচ্ছে। আমার রায়টা আমার মনে হয় 31 তারিখে আমরা সঠিক রায়টা পাবো, যে রায়টা জনগণের আস্থা ফেরত আসবে আইনের প্রতি। এমনকি শুধু মেজর সিনহা না, এই ধরনের মানে হত্যাকাণ্ড, যেমন উনি একটা একরাম হত্যাকাণ্ডের ঘটনা বলেছেন, আমাদের এই ধরনের বিচারগুলো আমার মনে হয় যে আমাদের যে ট্রেডিশনালি যে বিচারগুলো আমাদের হচ্ছে অনেক বছর লেগে যায়। একটা পর্যায়ে দেখা যায় মামলার আসামি, মামলার যারা বাদী তারাও মৃত্যুবরণ করে, অনেকে আবার সাক্ষী দিতে যায় না। এগুলো আমার মনে হয় এই ধরনের লোমহর্ষক ঘটনাগুলো যখন, যেমন আমাদের ফেনী নুসরাত ঘটনা, এই যে মাদ্রাসার শিক্ষক
নুসরাতকে যেভাবে হত্যা করেছে কি দ্রুত গতিতে বিচারটা হয়ে গেল। আমার দ্রুত বিচার আইনে এগুলোর বিচার হওয়া উচিত, তাইলে কিন্তু মানুষ বিচারের প্রতিও শ্রদ্ধাশীল হবে এবং বিচার হবে, মানুষ এবং অপকর্ম থেকে আইন শৃঙ্খলা বাহিনীর লোক বলেন, পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, আমাদের সরকারি কর্মকর্তা বলেন, সবাই কিন্তু ভয় পাবে এবং সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকে। জামাল হক ভূঁইয়া, আমরা করোনার পরিস্থিতি দেখছি এবং এটা মোটামুটিভাবে উদ্বেগ তৈরি করেছে, সারা বিশ্বে করেছে। তবে একটা বিষয়ে আলোচনা হচ্ছে, যদিও এটা মানে যারা এক্সপার্ট তারা বলতে পারবেন, কিন্তু এটাকে অনেকটা ওই যে কম ফেটাল বা কম মৃত্যুর হার কম, এটা বলে এর গ্র্যাভিটিটা বা এর সিরিয়াসনেসটাকে কমিয়ে দেওয়া হচ্ছে কি? মানে কারণ যে কোনো প্যান্ডেমিক এটা কম না বেশি সেটা প্রেডিক্ট করার মতো তো আসলে এখনো সময় আসেনি আমাদের। আমরা তো এই পর্যন্ত 3-4 ধরনের করোনা দেখেছি। প্রথম অবস্থায় যে করোনাটি এসেছিল, যে সাউথ আফ্রিকান করোনা, ইংল্যান্ডের করোনা, তারপরে যে ভারতে যেটা হলো ডেল্টা, যে ডেল্টার কারণেই কিন্তু আমাদের সবচেয়ে বেশি লোক ক্ষতিগ্রস্ত হয়েছে, সবচেয়ে বেশি লোক মৃত্যুবরণ করেছে। বাংলাদেশে এখন 28,000 মতো লোক মৃত্যুবরণ করেছে। কিন্তু বর্তমানে যে ওমিক্রন যেটা এসেছে, আমাদের এখানে টেস্টটা যদিও ওইভাবে করে না, যদিও কয়েকদিন আগে বলল এটা কোনটা ওমিক্রন কোনটা, মানে ডেল্টাটা ধরা যায় কিন্তু ওমিক্রন তো ধরতে পারছে না। ওমিক্রন আমাদের এখানে শনাক্ত করেছে, যদিও 30-40 জন রোগীর কথা বলেছে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে প্রায় 40 থেকে 50 জন শিক্ষক করোনা আক্রান্ত। তারা কি ওমিক্রন না ডেল্টা? না, এবং তারা কিন্তু হসপিটালাইজ আছে এবং হসপিটাল থেকে সুস্থ হয়ে 2-1 বাসাও ফেরত আসছে। কিন্তু অতীতের যে অভিজ্ঞতা আমরা দেখছি, যে অতীতের যে করোনাগুলো হলো, যেটা ভয়ঙ্কর ছিল এবং যেটা শ্বাসকষ্ট, অক্সিজেন সিলিন্ডার নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়েছে, এবং কি দেখা যায় অক্সিজেনের লেভেলটা নেমে গেছে, এবং কি অক্সিজেন দিয়েই দেখা যায় 5 দিন 7 দিন তাকে মানে অক্সিজেন লেভেলটা ঠিক করতে হয়েছে। কিন্তু এখনকার যে গত 7-8 দিনের যে, আমি নিজেই যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, শিক্ষকদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রক্ষা করতে হচ্ছে, শিক্ষকদের পরিবারদের সাথে যোগাযোগ করতে হচ্ছে। এমনকি আমি অন্য অন্য জায়গাও দেখেছি যে এই যে গত কয়েকদিনে যে ওমিক্রনটা যদিও হু হু করে গত 6-7 দিন 8 দিন 10 দিনে অনেক বেড়ে গেছে, আজকে প্রায় 12-র মতো হয়ে গেছে। তো এটা অবশ্যই আমাদের একটা ভয়াবহ রূপ ধারণ করবে, যেটা আমরা ভারতে দেখেছি, যেটা যুক্তরাষ্ট্রে আজকে আমরা দেখেছি প্রায় 11 লক্ষ লোক একদিন আক্রান্ত, এমনকি গত পরশু দিন দেখেছি বিশ্বের 27 লক্ষ লোক করোনা আক্রান্ত। কিন্তু আমরা অতীতে দেখেছি যে যখন 10 লক্ষ লোক আক্রান্ত হয়েছে 7,000 লোক মৃত্যুবরণ করেছে। আজকে দেখেছি যে কোনো মৃত্যুই আমরা কাম্য না, কিন্তু আজকে দেখেছি যে পরশু দিন দেখেছি 27 লক্ষ লোক আক্রান্ত হয়েছে, মৃত্যুবরণ করেছে 5 লক্ষ লোক। WHO এর একজন কর্মকর্তা বলেছেন যে এখানে বেশিরভাগ যারা মৃত্যুবরণ করেছে ওমিক্রনের চেয়ে এখানে ডেল্টা ভ্যারিয়েন্টের পেশেন্ট অনেক বেশি, এমনকি কোনো জায়গায় বলছে ডেল্টা ভ্যারিয়েন্ট এবং ওমিক্রন মিলেও কিন্তু আক্রান্ত হচ্ছে। তো আমি যেটা মনে করি, আমাদেরকে এটা কিন্তু ওমিক্রনে সংক্রমণের হার কম বা আতঙ্কিত হওয়া যাবে না, সেটা ঠিক না। আমাদেরকে যেহেতু এটা মহামারী, এমনকি এটা দ্রুত গতিতে ছড়াচ্ছে, প্রত্যেকটা পরিবার একজন হলে দ্রুত গতিতে দেখা যায় একদিনের মধ্যে 10 জনকে ধরে ফেলবে। তো আমাদের সতর্ক থাকতে হবে, এবং সরকার যে বিধি নিষেধগুলো চালু করতে যাচ্ছে 11 দফা, সে 11 দফা আগামীকাল থেকে যদি কঠিনভাবে চালু করা হয়, বিশেষ করে মাস্ক পরাটা, আমার মাস্ক পরা ভ্যাকসিনের চেয়ে মাস্কটা এখন বেশি জরুরি হয়ে গেছে। মাস্ক আমাদের 90 থেকে 95% আমাদেরকে ওমিক্রন থেকে বা আমাদের করোনা ভ্যারিয়েন্ট থেকে আমাদের মুক্ত রাখতে পারে। আমরা যদি সঠিকভাবে মাস্কটা ব্যবহার করি, স্যানিটাইজ, সামাজিক দূরত্ব তো আছেই, কিন্তু মাস্কটাই বেশি আমাদেরকে ব্যবহার করতে হবে। করলে আমরা, আমার মনে হয়, ওমিক্রন থেকে আমরা রক্ষা পাবো, এমনকি আমার স্বাস্থ্যবিধি মেনটেন করে আমাদের চলতে হবে। হঠাৎ করে সবাইকে মাস্ক পরানো সম্ভব না, যেটা আমরা আমাদের আইনের আওতায় আসতে হবে। আপনি দেখেন এই যে ওমান না, আমি কয়েকদিন আগে আপনার ইয়েতে গেলাম, আপনার যে সংযুক্ত আরব আমিরাতে, এই যে আজ থেকে 2 মাস আগে, সেখানে দেখলাম যে সবাই মুখে মাস্ক। হঠাৎ করে আমি একটা মাস্ক খুললাম, একজন আসি বললো যে তাড়াতাড়ি মাস্ক পরো, 3,000 দেড়হাম জরিমানা হবে, পুলিশ দেখলেই তোমাকে জরিমানা করবে। আপনি যদি মানুষকে আইনের আওতায় আনতে পারেন, এমনকি যদি আমার সঠিকভাবে, এই যে আমাদের দোকানপাট খোলা আছে, আমাদের অর্থনৈতিক চাকাকেও চালু রাখতে হবে। আমাদের 24 লক্ষ দোকান কর্মচারী আছে, 1,25,00,000 লোক সেখানে কাজ করে, কর্মকর্তা, কর্মচারী, মালিকরা সহ। সেখানে যদি ওরা দোকানটা ঠিকমতো চালু করে এবং তাদের মাস্ক পরে থাকে, তাহলে তো কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি মাস্ক খুলে যদি আমি একটু বলে নেই, ওমিক্রন সারা বিশ্বে ওমিক্রন খুবই ভয়ঙ্কর আকার ধারণ করেছে। এটা আপনার ডেল্টার চাইতে প্রাণঘাতী কম, এটাও সত্য। কিন্তু বাংলাদেশে এই যে ওমিক্রন ফোবিয়া সৃষ্টি করা হয়েছে, আমি গত পরশুদিন উচ্চপদস্থ আইসিডিডিআরবির আমার বন্ধু আছে, তাকে টেলিফোন করেছি। আচ্ছা, আমাদের দেশে ওমিক্রনটা কোথায়, রোগী পেশেন্টটা কোথায়, কিভাবে পেলেন আপনারা?
তারা বলল জিনোম সিকোয়েন্সি 22টার তারা করছে, এটা ভেরি কস্টলি, 22টার মতো করতে পারছে গত পরশুদিন পর্যন্ত, সেখানে কোনো ওমিক্রন পাওয়া যায় নাই। তো এখন আমাদের দেশে কিন্তু পুরা মনে হচ্ছে যে ওমিক্রন ছায়া গেছে, আসলে করোনা বাড়ছে, ওমিক্রন নয়। ওমিক্রনে যে দুইটা প্লেয়ার আসছিল সাউথ আফ্রিকার থেকে, বলা হলো নারী ক্রিকেটার, হ্যাঁ নারী ক্রিকেটার, তাদেরটা তো সেরে গেছে, বলা হয়েছে ওটা ক্লিয়ার। সুতরাং এই যে ওমিক্রন না, ওমিক্রনের চাইতেও তো আপনার আমাদের দেশে যে ডেল্টা, এইটা ভয়ঙ্কর বেশি অবশ্যই। সুতরাং ওমিক্রনের ব্যাপারে যে আলোচনা হচ্ছে, এবং তখন বলা হলো যে আমাদের আইডিসিআর থেকে যেসব প্রেস রিলিজ যায়, আমরা কি কখনো ওমিক্রন বলি? আমরা করোনাই বলি, আমরা ডেল্টাই বলি, তারা বলে না, কিন্তু আমরা মুখে বলি। বলে বলে সারা দেশে ওমিক্রন ছড়ায় গেছে, ওমিক্রন বাড়তেছে, এই একটা আলোচনা শুরু হয়ে গেছে। এটা কিন্তু ঠিক, করোনাটা বাড়তেছে, এটা হলো মূল। যদি ইন দ্য নেম অফ আপনার ডেল্টা হোক আর করোনা হোক আর ওমিক্রন হোক, যদি ওমিক্রনের কথা বলে যদি মনে হয় মানুষকে যদি একটু প্যানিক করা যায় বা মানুষকে যদি অতিরিক্ত সজাগ করা যায়, এটা অসুবিধা না। আমার উল্টো কথা, আমার কথা হচ্ছে যে ওমিক্রন যেহেতু পাশাপাশি বলা হচ্ছে যে ডেল্টার চাইতে প্রাণঘাতী কম, তাহলে তো মানুষ মাস্ক পরতে চাইবে না, কারণ ডেল্টা প্রাণঘাতী, ডেল্টা ধরলেই মৃত্যু হতে পারে। তাহলে এটা একটু সুতরাং বিস্তৃত ব্যাখ্যা করা দরকার, আমার ব্যাখ্যা করা দরকার, কারণ ডেল্টা মোর বেশি, ডেল্টার ভিতরে ধরলে মানুষ যদি আপনার টিকা নেওয়া না থাকে ফ্যাটালিটি বেশি, তাহলে ফ্যাটালিটি রেট বেশি। সুতরাং ডেল্টাই তো ভয়ঙ্কর বেশি। আমাদের দেশে সেই করোনাটা বাড়তেছে, এটা প্রাণঘাতী। সুতরাং আমাদেরকে স্বাস্থ্যবিধি, মাস্ক পরাটা আমাদের দেশে ওই, আচ্ছা ডেল্টা হোক আর করোনা হোক, এখন কালকে সকাল থেকে যখন পুলিশকে বলবে, আপনি কিভাবে এটা ভিজুয়ালাইজ করছেন যে এই কাজটা তারা গত 2 বছরও সিরিয়াসলি বলে নাই বা 2-1বার ট্রাই করছে, আবার যখন বলা হয় একটু জোরালোভাবে, যখন কর্তৃপক্ষকে দায়ী করা হয় যে না ল এনফোর্সমেন্ট এর মাধ্যমে এটা মানুষের এই হ্যাবিটটা গড়ে তুলতে হবে, জেল জরিমানা না করলে মানুষ শুনে না কথা, বাংলাদেশের মানুষ বেসিক্যালি আইন মানে মেনে না চলার প্রবণতা বেশি, তো যে কারণে এটা করা যায়নি। এখন কালকে থেকে এটা চালু করা গেলে এত মানুষ, এত ইয়েতে তাদের কয়জন পুলিশ কয়জনকে মনিটর করবে, কয়জনকে জরিমানা করবে, কয়জনকে বাধ্য করতে পারবে? বাস্তবতা জরিমানা আমাদের দেশে ধরেন করোনার আগে ছিল 20% হতদরিদ্র, করোনার সময় আরো 10%, কেউ বলে 15% যোগ হয়েছে। তারা 2 টাকা ফাইন করলে তো দিতে পারবে না। আপনার ফাইন তো আমাদের দেশের জন্য প্রযোজ্য না, ওই সৌদি আরবে ওই আটকে রাখতে হবে, আটকে রাখবে, তার ফ্যামিলি কি খাওয়াবে কে? বসে থাকবে কয়েক। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন সুতরাং হচ্ছে এটার সেকেন্ড ব্যাস, আপনার কমিউনিটি সার্ভিস চালু করতে হবে, অর্থাৎ লোকাল কমিউনিটিকে ইনভলভ করতে হবে। আপনি তো মানবাধিকারের কথা বললেন যে তারা কি খাবে, তার পরিবার কি হবে, কিন্তু মানুষ তো আবার শুনছেও না। তো একটা দৃষ্টান্তমূলক কিছু যদি না করতে পারে কালকে থেকে, যদি এইটাই ওটাও করতে হবে, প্লাস এই দিকটাও খেয়াল রাখতে হবে। সেই ক্ষেত্রে আমি বলবো তখন আবার আমরাই আবার সমালোচনা করব না, আমি বলবো যে এই যে প্রণোদনা দেওয়া হচ্ছে, এত টাকা প্রণোদনা দেওয়া হলো, আমি বরাবর থেকে আমি ছোট মানুষ বলার চেষ্টা করেছি যে এই যে মাস্ক, আজকে যখন আমি আসলাম রামপুর ব্রিজে, বলতেছে 9টা মাস্ক 10 টাকা, বলেন এই মাস্ক পরে কি লাভ? কোনো লাভ হচ্ছে না। সুতরাং কোয়ালিটি মাস্ক, এটা প্রয়োজনে 2-4-5টা গার্মেন্টসকে সরকার দেওয়ার ফলে এইটা মাস্কগুলো এনশোর করা অল্প পয়সায়, সেখানে দিক গভর্নমেন্ট তরফ থেকে কিছু কম্পেনসেশন দিয়ে মাস্ক পরাটা এনশোর। তখন যে মাস্ক অনেক যা পাওয়া যায়, তুমি পরো না, বিনা পয়সায় না, 10 টাকার মাস্ক, যেমন 6 টাকার মাস্ক 2 টাকা। কিন্তু অনেক চ্যারিটি তো হয়, কিন্তু আমাদের বিত্তবানরা বলেন বা সামাজিক সংগঠনগুলো বলেন, এই কর্মসূচি তো আমার মনে হয় যে খুব দেখা যায় অনেকে দিয়েছে, অনেকে দিলেও এটা হচ্ছে প্ল্যান অনুযায়ী মহল্লা ভিত্তিক, গ্রাম ভিত্তিক দায়িত্ব দিতে হবে। এবং সেখানে যতই বলেন এই যে সামাজিক সংগঠনগুলো, পলিটিক্যাল, ধরেন ঢাকা শহরে ওয়ার্ড কমিশনার আছেন একটা ওয়ার্ডে গ্রুপ করে সব কমিউনিটি সার্ভিসকে তুমি এই অঞ্চলে মাস্ক পরা এনশোর করো, প্রয়োজনে এই রুটে আজকে মাস্ক দাও, এই মাস্ক এই দিন কাপড়ের মাস্ক 3 পার্টের ধুবে 7 দিন পরে আর একটা দেওয়া হবে, কিন্তু মাস্ক না পারলে বেরোতে পারবে না। তখন আপনি জাস্টিফাই করতে পারেন, তুমি খাও না, তুমি মাস্ক পরো, তোমাকে তো মাস্ক ফ্রি দেওয়া হয়েছে। একটা দিকে যেতে হবে, কারণ ফাইন করলেও 50 টাকা ফাইন করবেন, পুলিশ ফাইন করে দিল, ও একটা 50 টাকা ইনকামই নাই, ও দিবে কোত্থেকে? সুতরাং আমাদের দেশে আর ওই মিডল ইস্টের একভাবে হবে না, টাকা থাকলে ফাইন করলে এই জন্য ভাবতে হবে। যে এই প্রসঙ্গটা আমরা একটু পাল্টাতে চাই, আর একটা বিষয়ে আলাপ করব প্রায় শেষের দিকে, যেহেতু নির্বাচন হচ্ছে,
সিটি কর্পোরেশন নির্বাচন নারায়ণগঞ্জে। এর আগে একটুখানি বলে নেওয়া দরকার, আপনি এই যে মাস্কের কথা, যেটি 11 দফার কথা বললেন, বিএনপি এটাকে একটা পলিটিক্যাল কালার হিসাবে মনে করছে, যে কালকেও বলেছে, আজকেও বলা হয়েছে, আজকে তাদের সমাবেশ ছিল, চাঁদপুর সহ 6টি জেলার সমাবেশ ছিল, তারা বলছে যে সরকার পতন ঠেকানোর জন্যই এই বিধিনিষেধের কারসাজি করা হচ্ছে। এটা বোঝা গেল। এটার সাথে আমি প্রথম কথাটা বলি, এটার সাথে আমি অত্যন্ত স্ট্রংলি দ্বিমত পোষণ করি। আপনি দেখেন গত মাস পর্যন্ত নভেম্বর ডিসেম্বরে আমাদের করোনা সংক্রমণ 2-এর নিচে ছিল, কখনো কখনো 1-এর নিচেও নেমে গেছে। আপনি দেখেন গত কয়েকদিনে 10-12 দিনে যেভাবে করোনা সংক্রমণটা লাফায় উঠতেছে, এবং যেটা আজিজ ভাই বলেছেন যে এটা ডেল্টা না ওমিক্রন আমরা বুঝতেছি না, কিন্তু সংক্রমণের ধরনটা ধরে মনে হচ্ছে যে এটা ওমিক্রনের, যদিও আমাদের জিনোম সিকোয়েন্সে 22টাতে করেছে পায় নাই, কিন্তু আমরা হয়তো দেখবেন 2 দিন পরে প্রমাণিত হবে এটাই ওমিক্রন। কিন্তু যেহেতু সংক্রমণটা বেড়ে গেছে, সে কারণে সরকার মনে করছে যে এখন সমাবেশ করা কোনোভাবে বোধগম্য না। আপনি দেখেন আমাদের 14-15 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালুমিনি অ্যাসোসিয়েশনে 15,000 টাকা অ্যালুমিনির প্রোগ্রাম ছিল, সেটা আমরা স্থগিত করতে বাধ্য হলাম। 16 তারিখে আমাদের বিশ্ববিদ্যালয়ের ডিনার ছিল, সেটা আমরা এটাকে বন্ধ করতে বাধ্য হলাম। তো এখন তাইলে আমরা যেখানে আমাদের নিজস্ব প্রোগ্রামগুলো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো বন্ধ করেছে, সেখানে বিএনপির সমাবেশ বন্ধ করার জন্য সরকার যেটা করেছে, বিএনপি এটাকে আন্দোলন বন্ধ করার জন্য বলাটা বোধহয় সমীচীন এই মুহূর্তে। বিষয়টা হলো যে ধরেন ডাবল স্ট্যান্ডার্ড পদক্ষেপ নিলে তো সমালোচনা হবে। একদিকে ইউপি নির্বাচন করবেন, নারায়ণগঞ্জ নির্বাচন চলছে, আবার সমাবেশ বন্ধ করবেন, দুটো তো একসাথে হবে না। সব একসাথে বন্ধ হলে সব বন্ধ হবে, তাহলে তো প্রশ্ন থাকে না। প্রশ্ন আগেও যখন আমাদের যে কারিগরি কমিটিও বলছে যে ইলেকশন হবে না, কিন্তু ইলেকশন তো ঠিকই দিছে। সারা দেশে তো ইলেকশন হয়েছে। করোনা যখন মহামারী আকার ধারণ করলো, তার আগে করোনা, ঈদের ছুটি, এসব তো হলো। কারিগরি কমিটির পরামর্শ তো মানে নাই গভর্নমেন্ট, তাদের প্ল্যান অনুযায়ী তারা এগোচ্ছে। তা আমার কথা হলো যে হ্যাঁ, এখন ধরেন আমাদের যে করোনা সংক্রমণ বাড়ছে, আমরা ওটা বিশ্বাস করি, কিন্তু একটা জায়গায় আইডিসিআর থেকে এই তথ্যটা দেওয়া হচ্ছে, এটা সরকারি প্রতিষ্ঠানের প্রতি কিন্তু আস্থা কম আছে। এখন বাড়লো 7%, এটা কি 3%কে 7 বানানো হলো না 7কে 3 বানানো হলো, এটা নিয়ে মানুষের ভিতরে কনফিউশন। সুতরাং এখানে মিডিয়াকে ওপেন করতে হবে, কারণ মিডিয়াতে দেখেন প্রথম থেকে যখন করোনা হলো, কয়েকটি মিডিয়া দেখলাম কবরস্থানে কতজন দাফন হয় এটা গুনে গুনে বের করলো, যে না, যেটা ঘোষণা করা হচ্ছে তার চাইতে বেশি করোনা এফেক্টেড মানুষ, তত বেশি দাফন হচ্ছে। এখন মিডিয়া কিন্তু আইডিসিআরের যা স্টেটমেন্ট দেয় আর পুলিশের ক্রাইম সিচুয়েশনে পুলিশ যা স্টেটমেন্ট দেয়, তার বাইরে আর কিচ্ছু ছাপা হয় না। এই জায়গার থেকে মিডিয়াকে ফ্রিডম দিতে হবে, খোলা ওপেন করতে হবে, যে এখানে আপনার তাদেরকে তাদের মতো করে এক্সক্লুসিভ করতে দিতে হবে। তাহলে কিন্তু জিনিসটা জনগণের কাছে কিন্তু ক্লিয়ার হবে। আমি যেমন কনফিউজ, যে আমি কথা বলে যে ওমিক্রন না ডেল্টা না করোনা, এই নিয়ে আমি কনফিউজ। হ্যাঁ, যে হারে বাড়তেছে একমাত্র সরকারি প্রতিষ্ঠান দিচ্ছে, এখন তার সুবিধা মতো বাড়ানো কমানো করছে কিনা এই সন্দেহ আমার ভিতরেও কাজ করে। সুতরাং এইটার ব্যাপারে একটা পরিষ্কার একটা পজিশন সরকারের পক্ষ থেকে আসা উচিত। একটা বিষয় যেটি ইলেকশন কমিশন বলেছিল বা কারিগরি কমিটিও আজকে সিএসি বলেছেন যে পরিস্থিতি খারাপ হলে তখন দেখা যাবে, কিন্তু আপনি আজকে যে মানে শনাক্তের হার যে বৃদ্ধি হয়েছে, কত পার্সেন্ট বললেন? 11.6 বা 12%। এটা কয়েকদিনের মধ্যে, 3-4 দিনের মধ্যে, 5-6 দিনের মধ্যে বেড়ে গেছে। 5-6 দিনের মধ্যে ওয়ার্ল্ড ব্যাংকের বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইয়েতে 10% উপরে গেলেই এটা ভয়াবহ মহামারী বা এটা ভয়াবহ। এখন ধরেন যে 3 দিনের মধ্যে কিন্তু আমরা খুব অ্যালার্মিং রাইজ দেখলাম। তো আজকে যদি 12% হয়, নারায়ণগঞ্জের ইলেকশন কিন্তু সামনে 16 তারিখে, আজকে 12 তারিখ, 13, 14, 15, 16, এই 4 দিনে যদি আপনার ধরেন এই ধরনের মানে প্রপোর্শনেটলি যদি বেড়ে যায়, তাহলে মানে আপনি কি দেখছেন সামনে? ইলেকশন কমিশন যদিও বলছে তার প্রস্তুত এবং ইলেকশন হবে টাইমলি, এটা করেই ফেলতে চাচ্ছে তারা, কিন্তু কোনো আশঙ্কা হয় না? সেটা আমি যেটা মনে করি যে আমরা পশ্চিমবঙ্গ দেখেছি করোনা সংক্রমণের মধ্যে তারা নির্বাচনটা করে ফেলছে, কিন্তু যদিও প্রচুর লোক তাদের মৃত্যুবরণ করেছে পরবর্তী পর্যায়ে। আমাদের এখানে এই নির্বাচনে যেহেতু নির্বাচনটা 4-5 দিন পরে নির্বাচনটা, এই মুহূর্তে হয়তো ইলেকশন কমিশন হয়তো ইলেকশনটা বন্ধ করবেন না,
কিন্তু আমার মনে হয় যে যারা ভোট কেন্দ্রে আসবে, ভোট দিতে আসবে, তারা সতর্কতার সাথে সামাজিক দূরত্ব মেনটেন করেই তারা ভোট দেয়, না হলে কিন্তু এই সংক্রমণ আর ওখানেও বেড়ে যাবে। এমনকি এটার মানে আমার মনে হয় এটা পরিস্থিতি ভালোর দিকে যাবে না, খারাপ হবে। তা আমার মনে হয় যে স্বাস্থ্যবিধি এবং নির্বাচন কমিশন সেদিকে ইসির উচিত যে সেদিকে লক্ষ্য রাখা উচিত, এবং নির্বাচনের প্রচার অভিযানটাকেও সীমিত করে দেওয়া উচিত বলে আমি মনে করি। না, আমি মনে করি একটি দেশের, গণতান্ত্রিক দেশে রাজনীতি এবং শিক্ষা এটা হলো লাইফ লাইন। প্রথম ফেজে, দ্বিতীয় ফেজে এবং এখন থার্ড ফেজ ধরেন করোনার, প্রত্যেকটা জায়গায় এই দুটো জায়গা কিন্তু ভয়ঙ্করভাবে অ্যাফেক্টেড হয়েছে। শিক্ষা, হ্যাঁ, আমি আগেও বলেছি, এখানেও বলেছি, চতুর্থ বিপ্লবের যুগে যাব, আমরা শিক্ষাকে বন্ধ রাখবো। দেশ তো উন্নয়নশীল দেশে গেলেও তো মুখ থুবড়ে পড়বে, আমরা টিকবো না। সুতরাং শিক্ষা যেভাবে চলছে এটা বন্ধই, এইভাবে শিক্ষা হয় না। আমাদের ইউনিভার্সিটি খোলা, চতুর্থ আপনার ইউনিভার্সিটির দরজা খোলা রাখলে তো আর শিক্ষা না। আজিজ ভাই, এটা আমি বলি আপনার শিক্ষার দরকারই নাই চতুর্থ বিপ্লবে। আপনারা ঢাকা ইউনিভার্সিটিতে শিক্ষা দেন, বাংলাদেশে যে কয়েকজন কেমিস্ট দরকার, যে কয়েকজন বায়োকেমিস্ট অমুক দরকার, এই কয়েকজনের বাইরে আর কোনো সব লোক বেকার। চতুর্থ বিপ্লবে এদের কোনো প্রয়োজনই পড়বে না, কারণ জ্ঞান বিজ্ঞানের রোবোটিক অটোমেশনের যুগে চলে যাচ্ছে, হাইলি টেকনিক্যালি তাইতটের আইটিও। আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থাটা আছে, এই ব্যবস্থাই তো আনফিট। সুতরাং এই শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাইতে হবে এবং শিক্ষাকে চালু রাখতে হবে যে কোনো উপায়ে হোক। এটা ফেজ বেসিসে হোক, আপনার সপ্তাহে একদিন ক্লাস করেন, 2 দিন ক্লাস করেন। আমাদের দেশে কিন্তু আপনার এই উপলব্ধি তো এখন আসছে না, স্কুলগুলো এখন সপ্তাহে একদিন কিছুটা আসছে। না, আজিজ ভাই যেটা বলেছে আমি ওনার সাথে একমত যে আমাদের এখন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সপ্তাহে একদিন করে কিন্তু ক্লাস হচ্ছে আবার। কিন্তু আমরা যেটা মনে করি যে এটাকে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা রাখতে হলে আজকে হয়তো 5ম শ্রেণী, কালকে 6ষ্ঠ শ্রেণী, পরশুদিন 7ম শ্রেণী, পরের দিন 8ম শ্রেণী, এইভাবে ধারাবাহিকভাবে। এমনকি কোথাও যদি ছাত্র সংখ্যা বেশি হয় সেখানে সেকশন করে হলো আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা রাখতে হবে। এমনকি আমাদের যেন ইউনিভার্সিটিগুলো আমাদের যেরকম খোলা, যদিও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হঠাৎ করে তারা অনলাইনে চলে গেছে, আসলে অনলাইন অফলাইনের থেকে যেন আমরা আমাদের অফলাইনে আমরা 60% ক্লাস আমরা করবো, অনলাইনে আমরা 40%, আমরা অলরেডি এটা নিয়মে করে রেখেছি। কিন্তু যদি করোনা সংক্রমণটা অনেক বেশি হয়ে যায় সেক্ষেত্রে হয়তো আমরা অনলাইনে চলে যাব, কিন্তু আমাদের এখনো ওই অবস্থা হয় নাই যে আমরা অনলাইনে যেতে হবে। বিধিনিষেধ তো কার্যকর হচ্ছে কালকে থেকে, কিন্তু লকডাউনের কোনো চান্স নেই। না, এটা তো গভর্নমেন্ট থেকে বলা হয়েছে যে লকডাউনটা সাস্টেইন করা মুশকিল। লকডাউনে যে ব্যবসায়ীরা আজকে জড়ো হয়ে বলে দিয়েছে, বিসিসিআই থেকে অপোজ করছে, কারণ লকডাউন আমাদের দেশে কার্যকরী পৃথিবীর কোনো দেশেই এখন লকডাউনটা ফিজিবল হচ্ছে না, কারণ মানুষজনের যে মিজারিস্টে বেড়ে যায় এবং অর্থনীতির উপরে যে ইম্প্যাক্টটা, এটা কিন্তু সহ্য করা যায় না। তা আমাদের দেশে আমার বক্তব্য হলো যে আমরা তো প্রায় সব কিছুই খোলা রাখছি, শুধুমাত্র শিক্ষা এবং রাজনীতি নিয়ে আমাদের ডিলাডালা চলে, ডিলেমা, কতটুকু খোলা হবে, কতটুকু রাখা হবে। আমার কথা হলো যে সবটাকেই আপনার করোনা নিয়ন্ত্রণে যতটুকু সম্ভব কুইজ করে আনা উচিত, অথবা সবটাই ওপেন করে দেন, ওই ফেজ ওয়াইজ করেন, সব বলে দেন এইটুকু করতে পারবা, এতটুকু করবা না, হ্যাঁ, কিন্তু একটাকে একদম ক্লোজ করে দিবেন রাজনীতি, এটা ধন্যবাদ আপনাদের দুজনকেই, জনাব ইমে আজিজ এবং জনাব প্রফেসর ডক্টর নিজামুল হক ভূঁইয়া, আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের আনোয়ার ইস্পাত এই সময় এখানে শেষ করছি। আমরা সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলাপ করলাম, বিশেষ করে করোনা পরিস্থিতির দিকে সবারই নজর আছে এবং এই উদ্বেগের সঙ্গে আমাদের সবারই নিরাপত্তা প্রশ্ন জড়িত। পারিবারিকভাবে আমরা সবাই চিন্তা করব এবং এই যে নিয়মগুলো আছে, কালকে থেকে যে নিয়মগুলো বাস্তবায়িত হতে যাচ্ছে, বিধিনিষেধগুলো বাস্তবায়ন হতে যাচ্ছে, কার্যকর হতে যাচ্ছে, সেগুলোর ব্যাপারে প্রত্যেকটি নাগরিকেরই উচিত হবে মনোযোগ দেওয়া এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া। এর মধ্যে যে জীবনযাপনের যেই জরুরি কার্যক্রম রয়েছে সেগুলো তো অব্যাহত রাখতেই হবে, এর কোনো বিকল্প নেই এবং সেগুলো আমরা করব, সবই করব, কিন্তু নিজের সুরক্ষা নিশ্চিত করে। আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার পরের অনুষ্ঠানে। চাইলে আপনারা অনলাইনে অনুষ্ঠানটি দেখতে পারেন, ভিজিট করুন ntvbd.com, ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজে জনপ্রিয় অনুষ্ঠান, খবরের আপডেট আপনারা জেনে নিতে পারেন। ভালো থাকবেন।